ফুলশয্যার রাতে ঘরের সব লন্ডভন্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমি গা ভর্তি গহনা ভারী লেহেঙ্গা পরে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছি। হঠাৎই পুরুষালী চিৎকারে আমি কেঁপে উঠলাম। এই বিয়ে আমি মানি না, তাই আপনাকে স্ত্রীর মর্যাদা আমি দেব না, বুঝেছেন? যদি আমার কাছে স্ত্রীর মর্যাদা চাইতে আসেন তাহলে ঠিক এই ঘরের মতোই আপনার জীবনটা তছনছ করে দেব আমি। কথাগুলো বলে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। আমার স্বামী, ও না, তিনি তো আমার স্ত্রী হিসেবে মানেন না, কিন্তু তাই জন্য কি আমিও তাকে স্বামী হিসেবে মানবো না? না, এমনটা তো করতে পারবো না আমি। বিয়ে যখন হয়েছে তখন যেমনই হোক আমাকে তো মানিয়ে চলতেই হবে। আদিত্য ব্যানার্জি। সবচেয়ে বেশি বিরক্তিকর কারণ হচ্ছে আমার জীবনে এই নামটা। আমি দুঃস্বপ্নেও কোনোদিনও ভাবিনি এই মানুষটাকে আমার বিয়ে করতে হবে, সারা জীবন কাটাতে হবে। আমি মৌমিতা চৌধুরী। ও সরি, এখন তো আমার বিয়ে হয়ে গিয়েছে, এখন আমার নাম হবে মৌমিতা ব্যানার্জি। ফ্রেশ হয়ে আয়নার সামনে বসে নিজের গয়নাগুলো খুলে রাখছি। উনি যে সেই বেরোলেন এখনো আসেননি। অন্যমনস্ক হয়ে কাচের চুড়িগুলো খুলছিলাম বলে হাত ফসকে কাচের চুড়িগুলো পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। চুড়িগুলোর দিকে তাকিয়ে ভাবছি, ঠিক এইভাবে আমার তিলে তিলে গড়ে তোলা স্বপ্নগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আজ। কথাটা ভাবতে এক গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার। ড্রেসিং টেবিলটা আমার, মিস চৌধুরী, আপনি ওখান থেকে সরে গেলে খুব ভালো হয়। আমি আয়নায় তাকিয়ে দেখলাম উনি আমার পেছনেই দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিরক্তির ছাপ। আমি উঠে দাঁড়িয়ে চুড়িগুলো তুলে রাখে ওনার সামনে দাঁড়িয়ে পড়লাম। আপনি যেমন এই বিয়েতে রাজি ছিলেন না, তেমনি আমিও রাজি ছিলাম না। অযথাই আমার উপর এভাবে চটপট করে কোনো লাভ হবে না। বিয়েটা যখন হয়েই গেছে তা অস্বীকার করে কি কোনো লাভ আছে বলুন? উনি আমার হাতের কবজি শক্ত করে চেপে ধরলেন, আর তার ফলে চুড়িগুলো ভেঙে যেতে লাগলো। আমার হাতে ফুটে গেল কয়েকটা চুড়ির অংশ। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি ব্যথা সহ্য করে। এখনো পর্যন্ত ওনার মুখের দিকে তাকাইনি আমি। এত সাহস ভালো না, আমার সামনে সাহস দেখানোর চেষ্টা করবেন না মিস চৌধুরী। তাই জন্যই আপনাকে মিস বলে সম্বোধন করছি। এই বিয়েটা আমি কোনোদিনও মানব না। যেখানে আমার কোনো পছন্দ ছিল না, খুব শীঘ্রই আমি এখান থেকে চলে যাব। তখন থাকবেন আপনি আপনার ঘর সংসার নিয়ে। উনি আমার হাত ছেড়ে সোজা ওয়াশরুমে চলে গেলেন। আমার হাত বেয়ে টুপটুপ করে রক্ত পড়ছে, তাও চোখ দিয়ে জল পড়ার জো নেই আমার। যখন বিয়ে হয়েছিল তখনই বুঝেছিলাম আমার জীবনটা শেষ। উনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ওয়ার্ড্রোব থেকে ড্রেস নিয়ে চেঞ্জ করে এসে শুয়ে পড়লেন। আমি এখন স্থির হয়ে ওখানে ওই এক জায়গাতেই দাঁড়িয়ে আছি। এইসব ন্যাকামি না করলে চলছে না আপনার? রাত বেরাতে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে শুয়ে পড়ুন। ওনার দিকে ফিরে দেখলাম উনি পাশ ফিরে শুয়ে পড়লেন। কিছু না বলে ওয়াশরুমে গিয়ে চোখ মুখের সাথে হাতটা ধুয়ে নিলাম। রক্তক্ষরণের পরিমাণটা বেশি, কারণ সে জায়গায় উনি চেপে ধরেছিলেন যেখানে হাতের শিরা ছিল। আমি ঘরে এসে চারিদিকে তাকিয়ে দেখলাম একটা সোফা রাখা, সেখানে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি আমার শত্রুরও যেন এখনো ফুলশয্যার রাত না হয়। সবাই এই রাত নিয়ে কত স্বপ্ন দেখে, সেখানে আমার কি করে পারলো আমার মা বাবা এমন হুট করে আমার বিয়ে ঠিক করতে? একবারও আমায় জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করলো না। যাকে যা করেছে তা হয়তো ভালোর জন্যই করেছে। শুনেছি বাবা মা কখনো সন্তানের খারাপের জন্য কিছু করে না। এই কথাটা সত্যি না মিথ্যা তা তো সময় বলে দিবে। সকালে ঘুম ভাঙতেই উঠে বসলাম। ঘরটায় ভালোভাবে চোখ বুলিয়ে দেখলাম বিছানা পরিপাটি করে গোছানো, অর্থাৎ উনি ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে গেছেন। আমি উঠে দাঁড়াতেই আমার হাতে কাটা জায়গার ছোট্ট একটা ব্যান্ডেজ চোখে পড়লো। এটা আমার হাতে কি করে এলো? আমি তো রাতে এমনি শুয়ে পড়েছিলাম, তাহলে কি উনি? নিজেকে নিজেই প্রশ্ন করে উত্তর পেলাম, হ্যাঁ, উনি ছাড়া আর কেই বা ছিল এই ঘরে? ঘর তো দরজা বন্ধ করা ছিল ভেতর থেকে, আর কেউ তো আসতেও পারবে না। মানুষটা যে কেমন তা বুঝতে একটু সময় লাগবে আমার, কিন্তু উনি তো আমার সেই সময়টুকুও দেবেন না। আর কথা না পারিয়ে ফ্রেশ হয়ে নিয়ে নিচে নেমে গেলাম। দেখি শাশুড়ি মাকে কোনোভাবে সাহায্য করতে পারি কিনা। শাশুড়ি মাকে উদাসীন হয়ে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে আমি একটু অবাক হলাম। মা, আপনি এভাবে এখানে বসে আছেন যে, কোনো সমস্যা হয়েছে? শাশুড়ি মা আমার দিকে করুণভাবে তাকালেন, আমার হাত ধরে ওনার পাশে বসিয়ে বললেন, আমায় ক্ষমা করে দাও বৌমা, আমি ভাবিনি আমরা তোমার জীবনটা এভাবে নষ্ট করে দেব। আমি কিছু বুঝলাম না মা, কি হয়েছে একটু খুলে বলবেন? আদি চলে গেছে আজ সকালে নিজের ভার্সিটিতে। ও
ও ওখানেই হোস্টেলে থেকে পড়াশোনা কমপ্লিট করবে। শ্বশুর মশাইয়ের কথা শুনে বুঝতে পারলাম গত রাতে উনি যা বলেছিলেন তাই করেছেন। চলে গেছেন অনেক দূরে। নিজের উপর আজ বড্ড বেশি করুণা হচ্ছে আমার। এত সুন্দর ভাগ্য করে জন্ম নিয়েছি আমি, ভাবতেই অবাক লাগে আমার। আমরা ভেবেছিলাম তোমার সাথে বিয়ে দিলে হয়তো আদি শুধরে যাবে, কিন্তু না, ও আমাদের কোনো কথা না শুনে রাগ দেখিয়ে চলে গেল। এতে আপনাদের কোনো দোষ নেই, সবই আমার ভাগ্যের দোষ। কথাটা বলে উঠে রান্নাঘরে চলে এলাম। বাবা মায়ের জন্য চা বানিয়ে ওনাদের সামনে রাখলাম। বৌমা, তোমার না ইচ্ছা ছিল ইংরেজি অনার্স করা? সেটা তো যাদবপুর ইউনিভার্সিটি থেকে, তাই না? হ্যাঁ বাবা, কিন্তু হঠাৎ এই প্রশ্ন? আমি তোমার যাদবপুর ইউনিভার্সিটিতেই ভর্তি করে দেব। কি বা করবে একা তুমি ঘরে থেকে? এর থেকে নিজের স্বপ্ন পূরণ করো। বাবার কথা শুনে জানো, আমি আকাশের চাঁদ হাতে পেলাম। শত কষ্টের মাঝেও এক চিলতে সুখ খুঁজে পেলাম। এবার আমি আমার স্বপ্নকে আঁকড়ে ধরেই বেঁচে থাকবো। সব মেয়েকে আর স্বামী সোহাগ সমর্থন পাশে পায়, আমিও না হয় নিজেকে সেই সব মেয়েদের দলেই মেনে নিলাম। বাবা, আমি যাদবপুরে থেকেই পড়াশোনা করতে চাই। সে কি, কেন? এখান থেকে কলকাতা মানে সেখান থেকে তো যাদবপুর বেশি নয়, ট্রেনে গেলেই বেশি সময় লাগবে না। না, আসলে আমি ইউনিভার্সিটির কাছাকাছি থেকেই পড়তে চাই। আপনি প্লিজ ওখানে একটা হোস্টেলের ব্যবস্থা করে দিন। আমার কথা শোনার পর শাশুড়ি মা ইশারা করতেই উনি রাজি হয়ে গেলেন। মা হয়তো বুঝতে পেরেছেন আমি কেন এইখানে থেকে পড়াশোনা করতে চাইছি না, কেন ওখানে যেতে চাইছি। আসলে এই ঘরে থাকা আমার পক্ষে সম্ভব না, কিছুতেই না। আমি দূরে যেতে চাই ওনার থেকে, উনি সম্পর্কিত সব কিছু থেকে। চুপচাপ ক্লাসরুমের এক কোণে দাঁড়িয়ে আছি। সামনে সিনিয়ররা বসে হাসাহাসি করছে, নিজেকে প্রস্তুত করছে ওদের উত্তর দেওয়ার জন্য। তখনই ওদের মধ্যে থেকে একজন বলে উঠল, আশা করছি বুঝতে পারছো আমরা তোমার সিনিয়র। ছেলেটির কথা বলার ধরন দেখে আমার মোটেও পছন্দ হলো না। আমি সোজাসুজি উত্তর দিলাম, হ্যাঁ বুঝতে পারছি তো, আপনারা আমার সিনিয়র, তো আমি কি করব? বাহ, তুমি তো বেশ আমাদের থেকে এগিয়ে একবারে কাজের কথা চলে এলে। যাক ভালো, তাহলে শোনো কি করতে হবে তোমায়। আপনাদের কি খেদে কাজ নেই? এভাবে জুনিয়রদের র্যাক করেন নাকি আপনারা? জানেন না এটা আইনত অপরাধ? জানি তো, তাই তো সবার উপর র্যাক করি না, কিছু টিপিক্যাল বেয়ানিজি ছাড়া। কথা শেষ হতেই ওদের পুরো গ্রুপ হাসাহাসি শুরু করলো। আমি ওখান থেকে রেগে বেরিয়ে আসতে নিলে ছেলেটি আমার হাত ধরে টান দেয়, আর আমি আমার হাত ছাড়িয়ে সজোরে একটা চড় বসিয়ে দিই ওর গালে। ওর বন্ধুরা রেগে বলে, এইটারই তো অপেক্ষা করছিলাম আমরা। এই যে এবার তুমি সিনিয়রদের গায়ে হাত তুলে অপরাধ করলে তার শাস্তি পেতে হবে। চিন্তা করো না, শাস্তিটা আমরাই দিব। ওরা আমাদের দিকে এগিয়ে এলে আমি ছুটে ঘর থেকে বেরোতে যাই, আর কারো সাথে পা বেজে হুমড়ি খেয়ে পড়ে যাই মেঝেতে। শুনতে পাই ওদের কথা। বাহ জিয়া, কি দিলি, একেবারে মাস্টার স্ট্রোক। পড়ে যাওয়ায় হাতের কনুই আর পায়ের হাঁটুতে বেশ চোট পেলাম আমি। উঠতে যাওয়ায় এমন সময় একজোড়া পা এসে আমার সামনে দাঁড়ালো। এটা একটা মেয়ে বুঝতে পেরে ওর মুখের দিকে তাকাতেই ও নিচু হয়ে সাহায্য করলো আমায় উঠতে। ওর সাহায্য নিয়ে উঠে দাঁড়াতেই ও আমায় জিজ্ঞেস করলো, নতুন এসেছো? হ্যাঁ, আমাকে দাঁড় করিয়েও ও ওদের গ্রুপের দিকে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে ওদের সামনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, বিনোদন হয়ে গেছে, তাহলে এবার আসতে পারো। এই কোয়েল, বেশি বাড়াবাড়ি করবি না, না হলে কিন্তু। না হলে কিন্তু কি কি করবে বেশি বাড়াবাড়ি করলে? ছেলেটা কিছু বলতে চেয়েও বলল না। জিয়া বলে মেয়েটি ছেলেটির কাঁধে হাত রেখে বলল, দেখ কোয়েল, আমাদের সব কাজে এভাবে তোর নাক না গলানোই ভালো। আমার নাকটা খুব সুন্দর তীক্ষ্ণ, তো তাই আমি নাক গলিয়ে অন্যের নাক বোচা করতে ভালোবাসি। আমি কি করতে পারি না পারি তোমাদের সবার খুব ভালোভাবে জানা আছে। তাই কোয়েলের কথা শেষ হওয়ার আগেই জিয়া বিরক্ত হয়ে চলে গেল ওর দলবল নিয়ে। আমি বুঝলাম যে আমার সাহায্য করলো তার নাম কোয়েল। মেয়েটাকে বেশ ভালো লাগলো, মনে হলো এর সাথে বন্ধুত্ব করা যেতেই পারে। আমার ভাবনার মাঝে ও আমার চোখের সামনে তুড়ি বাজিয়ে আমার ঘোর কাটালো। আমি একটু ইতস্তত করে ওকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কোয়েল? কোয়েল ব্যানার্জি, কোয়েল বলেই সবাই চেনে আমায়। তুমি? মৌমিতা, মৌমিতা ব্যানার্জি। ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হয়েছি। হোস্টেলে থেকে পড়বি নাকি? হ্যাঁ। বুঝলাম, আরো অনেক কিছু সহ্য করতে হবে তোকে। ওর তুই বলে সম্বোধন করায় আমি একটু সাহস পেয়ে জিজ্ঞেস করলাম, বন্ধু হবে আমার? ও আমার দিকে ঘুরে তাকিয়ে বলল, না, বান্ধবী হব।
প্রথমে না বলে একটু থামার পর যখন বান্ধবী হবে বলে হেসে ফেললো, তখন আমারও ভালো লাগলো। মেয়েটা বেশ রাগী এবং সাহসী, তা দেখে বোঝা যায়। পুরোপুরি আমার মতো, যখন তখন তো বন্ধুত্ব ভালোই জমবে। হাঁটতে হাঁটতে ও আমায় বলল, দেখ, এখানে ওই জিয়ার দল একটু উৎপাত করে, সবার সাথে নয়, যারা একটু দুর্বল তাদের সাথেই। শক্ত থাকবি, তার মানে এই নয় যে দুমদাম হাত পা চালাবি, তাহলে মুশকিল হয়ে যাবে। নিজের রাগ সংযত রেখে মুখে উত্তর দিবি, তাহলে ওরা আর কিছু করতে পারবে না। এখন তো রাগ করা আইনত অপরাধ, তাই ইচ্ছে করে এমন এমন কাজ করে যাতে মেয়েরা বাধ্য হয়ে গায়ে হাত তোলে। এই সুযোগ একদম দিবি না। কোয়েলের কথা শুনে আমি একটা শুকনো ঢোক গিললাম। মনে মনে ভাবছি, এখন কি হবে? প্রথম দিন এসেই তো আমি ওই ছেলেটাকে চড় মেরে দিলাম। এটা কি বলবো ওকে? কি রে, আমার কথাটা শুনে চুপ করে গেলি যে? 1 মিনিট, তুই কি এমন কিছু করেছিস নাকি? কোয়েল সত্যিটা ধরে ফেলায় আমি আর লুকাবো না ঠিক করলাম। আসলে হ্যাঁ, তখন হাত ধরায় মেরে দিয়েছে একটা চড়। আমি ইতস্তত করে কথাটা বলে কোয়েলের দিকে তাকাতেই দেখলাম ও এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। আমি সরি বলতে যাব, তখনই ও বলল, যাকে যা করেছিস ভালো করেছিস। হুঁ, এই যে বললি মুশকিল হয়ে যাবে। ও দেখা যাবে যা হবে। ওর অমানত নাকি তুই যে টাচ করবে? আমি হলে তো হাত ভেঙে রেখে দিতাম। যত সব লুইসার লাফাঙ্গার দল, হাট! কোয়েল ভার্সিটি থেকে বেরিয়ে গেল একা একা গজ গজ করতে করতে। আমি ওর পিছু পিছু যাচ্ছি আর ভাবছি, এই মেয়ে তো আমার থেকেও বড় গুন্ডি। কিছুক্ষণ আগেই বলল গায়ে হাত তুলবি না, আর এখন বলছে হাত ভেঙে রেখে দিত। আমি এর সাথে মানিয়ে থাকতে পারবো তো কি জানি বাবা। আর বেশি না ভেবে কোয়েলের পিছনে ছুট দিলাম আমি, কারণ ও অনেকটাই এগিয়ে গিয়েছে। দুপুর হয়ে এসেছে। সকাল সকাল কলকাতা থেকে রওনা দিয়েছিলাম যাদবপুরের উদ্দেশ্যে। আর এইসব ঘটনা শেষ হতে হতে দুপুর হয়ে গেল। বেশ কিছুক্ষণ হেঁটে আসার পর আমরা হোস্টেলের সামনে এসে উপস্থিত হলাম। আমি আর তুই রুমমেট, ওকে? কিন্তু আমার রুম তো অন্য দিকে। সে আমি ম্যানেজ করে নিব, তোকে ভাবতে হবে না। তুই তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে নে। আজকে তোকে পুরো ভার্সিটি ঘুরে দেখাবো, কালকে থেকে নয় ক্লাস করব, ওকে? ওকে। কোয়েলকে বলে আমি ফ্রেশ হতে চলে গেলাম। বেশ ভালো লাগলো প্রথম দিনে একজন বান্ধবী বানাতে পেরে। ফ্রেশ হয়ে এসে কোয়েলের সাথে বেরোলেও ও এক এক করে হোস্টেলের সবার সাথে আমার পরিচয় করিয়ে দিল। পরিচয় শেষ হওয়ার পর আমরা ভার্সিটিতে এসে উপস্থিত হই। ভার্সিটি ঘুরে দেখানোর সাথে সাথে কোনো স্যার ম্যাডাম কেমন সেটাও কোয়েল আমায় বলতে লাগলো। সেই সময় হঠাৎই আমার চোখ গেল সামনের দিকে, আর আমার পা থমকে দাঁড়ালো। যার থেকে দূরে আসতে চাইলাম সেই সামনে চলে এলো। কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? কোয়েলের প্রশ্নে ওর দিকে তাকিয়ে না বোধক মাথা নাড়াতেই সকালে যাকে চড় মেরেছিলাম সেই ছেলেটা সামনে এসে দাঁড়ালো। বলল, এখানে টিকে থাকাটা খুব একটা সহজ হবে না ম্যাডাম। আপনি সকালে যেটা করেছেন সেটা ঠিক করেননি। আপনিও সকালে যেটা করেছেন সেটা ঠিক করেননি। শুরুটা আপনিই করেছিলেন, আমি নই। খুব কথা বলছেন তাই না? সময় আসলে সবটা সুদে আসলে উসুল করে নেব। কথা শেষ করার আগেই ছেলেটির পেছন থেকে একটা ছেলে এসে ওর কাঁধে হাত রাখলো। সেই ছেলেটা আর কেউ নয়, আমার স্বামী আদিত্য ব্যানার্জি, যার থেকে আমি পালাতে চেয়েছিলাম, যার মুখ দেখারও ইচ্ছে ছিল না আমার। কি করে থাকবে বলুন তো? যে কিনা নিজের স্ত্রীকে বিয়ের রাতে ঠিকমতো দেখে না পর্যন্ত অপমান করে, তার মুখ দেখার ইচ্ছে আর যারই থাকুক আমার একদমই নেই। কিন্তু আমার ভাগ্যটা এতই ভালো যে ইনি আমার সিনিয়র বের হলেন। উনি ছেলেটিকে বললেন, কি হয়েছে? এই মেয়েটা আমার গায়ে হাত তুলেছে আদি, আজকে সকালে। ছেলেটার কথা শুনে উনি আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। মনে হচ্ছে চেনার চেষ্টা করছেন। সেটা দেখে আমি ভাবছি, ঠিকই ভেবেছিলাম তাহলে। মুখটাও দেখেনি ঠিকভাবে। যেই সময় আমাকে ধরে কথাগুলো বলেছিলেন সেই সময় মুখ নামিয়ে রেখেছিলাম, তাই হয়তো দেখতে পাননি। কিন্তু হাতের ব্যান্ডেজ, ধুর, চিনতে না পারলেই ভালো হয়। এমন সময় উনি আমার হাতের দিকে তাকালেন যেখানে ব্যান্ডেজ করা আছে। তারপর আপাতমস্তক এক নজর দেখতেই চোখে মুখে বিরক্তির চাপ ফুটে উঠল ওনার। উনি ছেলেটাকে বললেন, তুই যা, আমি কথা বলছি। ওনার কথা শুনে ছেলেটা কোনো রকম কোনো কথা না বলেই চলে গেল। এতক্ষণ ধরে কোয়েল চুপ করে থাকলেও এবার কোয়েল ওনাকে বলল, আদিত্য দা, আমি তোমাকে একটা কথা বলবো যে মৌমিতার কোনো দোষ নেই। তুমি খুব ভালোভাবেই জানো আমি মিথ্যে বলি না, আর সবার সাথে কথা বলার প্রয়োজনও মনে করি না।
এতক্ষণ ধরে কোয়েল চুপ করে থাকলেও এইবার কোয়েল ওনাকে বলে, তুই আর একটু এগিয়ে গিয়ে দাঁড়া, আমি তোর ফ্রেন্ডের থেকে সবটা শুনতে চাই। ওনার কথায় কোয়েল আমাকে ভরসা দিয়ে ওদিকে চলে গেল। আমি মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছি। এমন সময় উনি বললেন, তুমি এই ভার্সিটিতে? আমি জানতাম না আপনিও ইউনিভার্সিটিতে পড়েন। জানার কথাও নয়, আমি তো তোমাকে চিনতেই পারিনি প্রথমে। যাই হোক, আমি চাই না তুমি এখানে আমাকে তোমার হাজবেন্ড বলে পরিচয় দাও, এইটা যেন না হয় কোনোভাবে। ঠিক আছে। আর শোনো, আমি চলেই যাচ্ছিলাম ওনাকে পাশ কাটিয়ে, সেই সময় উনি আবারও ডাকলেন, কিছু বলবেন? হ্যাঁ, সরি। আমি অবাক হয়ে ওনার মুখের দিকে তাকালাম। হয়তো প্রথমবারের জন্য আমি ওনার মুখটা ভালোভাবে দেখলাম। আগে যতবার দেখা হয়েছে শুধুমাত্র ঝগড়াই হয়েছে, তাই আর মুখটা ভালোভাবে দেখা হয়ে ওঠেনি। ঘোর কাটলো যখন উনি সরি বলার কারণ বললেন। বিয়ের দিন রাতে আমি যেই বিহেভটা করেছি সেটা আমার করা উচিত হয়নি। আমি বিয়ের কনসেপ্টটাকে বিশ্বাস করি না, সো আমার জন্য এই হুট করে বিয়েটা মেনে নেওয়া পসিবল ছিল না। তুমি বলেও ছিলে সেদিন রাতে, কিন্তু আমি যে রুড বিহেভটা করেছি তুমি করোনি। এই সবের জন্যই সরি। নাও তুমি তোমার রাস্তায় আর আমি আমার। ইটস ওকে। আর একটা কথা ছিল। কি কথা? আমার হাতের এই ব্যান্ডেজটা কি আপনি করেছিলেন? হ্যাঁ, তখনই তোমার মুখটা দেখেছিলাম, তাই আজকে চিনতে পেরেছি। ব্যান্ডেজটার জন্য শিওর হয়েছি আর কি। ও আচ্ছা। উনি আমাকে পাশ কাটিয়ে চলে গেলে কেন জানো আমার চোখটা ছলছল করে ওঠে। হয়তো ওনার আলাদা হওয়ার কথাটা শুনে, হাজার হোক স্বামী হন উনি আমার, উনি বিয়েটাকে অস্বীকার করলেও আমি তো করতে পারিনি, তাই তো উনি আলাদা হওয়ার কথা বলে খারাপ লাগছে নিজের অজান্তে। নিজেকে স্বাভাবিক করে নিতে কোয়েল এসে জিজ্ঞেস করলো, কি বললে তোকে? বললো বললো ওই ছেলেটার ডিস্টার্ব করবে না, আর আমাকেও একটু সংযত থাকতে। আদিত্যদা খারাপ নয়, ওদের গ্যাংয়ের লিডার আদিত্যদাই। আর ওর পার্টনারকে জানিস? পার্টনার? হ্যাঁ, গ্যাংয়ে ওর পার্টনার আবার রিলেশনেও। আই মিন ওরা বিয়ে। ওটার জিএফ আছে? ইয়াপ, জিয়া যে তোকে র্যাক করতে চেয়েছিল, তুই জানিস ও আমাদেরই ডিপার্টমেন্টের। কি? শুধুমাত্র আদিত্যদার জিএফ বলেই ও আদিত্যদার গ্যাংয়ের সাথে চলে, আর যাকে ইচ্ছা তাকে র্যাক করে। বাট সেটা আদিত্যদা জানে না। আদিত্যদা ওদের থেকে ডিফারেন্ট। জিয়ার ভয়ে কেউ আদিত্যদাকে বলে না ওর সম্পর্কে, আর আমি বলতাম না, তার কারণ ও আমার ফ্রেন্ডের সাথে বা আমার সাথে কোনো দিন কোনো রকম কিছুই করেনি। কিন্তু এবার বলবো, যদি তোর সাথে আবার এমন কিছু করার চেষ্টা করে। তুই এত খোঁজ খবর রাখিস ওনার ব্যাপারে? তুই কি ওনাকে লাইক করিস নাকি? আমার কথা শুনে কোয়েল চুপ করে গেল। জানো কোনো এক পুরনো কথা মনে করিয়ে দিয়েছি আমি ওকে। ওর অমন মুখ দেখে আমারও মন খারাপ হয়ে গেল। তাহলে কি কোয়েলও ওনাকে পছন্দ করে? হোস্টেলে ফিরে যাই চল। কোয়েল চলে গেল। আমি ঠিক করলাম ওর থেকে জানবো যে ও সত্যি ওনাকে লাইক করে কিনা। তাই ওর পিছু পিছু গিয়ে ওর পাশে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলাম, ও বুঝেছি, জিয়া ওনার জিএফ আর তুই ওনাকে লাইক করিস, এটাই তো মনে করলাম বলে তুই মন খারাপ করলি? না রে, তেমন কিছুই না। আদিত্যদাকে আমি স্কুল লাইফ থেকেই চিনি, তাই জন্য বলতে পারলাম, এর চাইতে বেশি কিছুই না। তাহলে মুড অফ হয়ে গেল যে? এমনি চল হোস্টেলে ফিরে বাকি গল্প করব। আমি আর কথা বাড়ালাম না। কেন যেন কোয়েলের কথা একটু স্বস্তি পেলাম, কারণ আমার মন বলছে ও সত্যি কথাই বলছে আমায়। ভরা লোকজনের আড়ালে আমি এক কোনায় পিঠে হাত দিয়ে দাঁড়িয়ে আছি অসহায়ের মতো। না পারছি সরে যেতে, আর না পারছি এখানে দাঁড়িয়ে থাকতে। কাউকে বলার মতো পরিস্থিতি নেই আমার, কারণ এই বিয়ে চলার মুহূর্তে কাকে বলবো যে আমার ব্লাউজের চেইনটা নিচে নেমে গেছে, আর সেটা ধীরে ধীরে আরো নিচে নামছে। চারিপাশে লোকে ভর্তি, সরতেও পারছি না। না, এইভাবে দাঁড়িয়ে থাকলে সম্মানের আর কিছুই থাকবে না। যে করেই হোক যেতেই হবে। দুই হাত দিয়ে শক্ত করে নিজের ব্লাউজটা কোনো মতে চেপে ধরে এক পা এগোবো, বুঝলাম চেনটা একদম শেষ প্রান্তে। চোখ বন্ধ করে এগোতে নিলেই পিঠে পুরুষালী শীতল স্পর্শেও পেলাম আমি। ঘুরে তাকাবো, সেই সময় ব্যক্তিটি কানে কানে বলল, চুপ করে দাঁড়ান, আমাকে দেখার প্রয়োজন নেই। আপনার সম্মান বাঁচাটা প্রয়োজন। আশা করছি আর অসুবিধা হবে না। কথা শেষ হতেই আমি পুরোপুরি ঘুরে গেলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। পাশে তাকাতেই দেখলাম ভিড়ের মধ্যে চলমান একটি লোক। তৎক্ষণাৎ নিজের পিঠে হাত দিয়ে দেখলাম চেইনটা লাগানো। ভারী অদ্ভুত লোক তো।
আর কথা বাড়ালাম না বিষয়টা নিয়ে, কারণ আমি ওনাকে দেখতে পাইনি, যার ফলে ধন্যবাদ জানানোরও উপায় নেই। আমার দিদির বিয়ে শেষ হতেই আমি একটা ঘরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়লাম। ওয়াশরুমে গিয়ে দেখলাম না, সব ঠিকই আছে। আজ আমার জেঠুর মেয়ের বিয়ে ছিল। টিউশনি থেকে ফিরে কোনো মতে রেডি হয়ে উপস্থিত হয়েছি, তাই আজ এরকম অবস্থা। চেনটা যে ঠিক করে লাগাইনি তাই খেয়াল ছিল না আমার। ভাগ্যিস লোকটা হেল্প করলো। 1 মিনিট, লোকটাকে ধন্যবাদ যে কিভাবে জানাই এই ভাবতে ভাবতে ঘর থেকে বেরিয়ে এসে দরজা আটকে সামনে এগোতে নিলেই একজনের সাথে ধাক্কা লাগলো আর সে ধমক দিয়ে উঠলো। সামনে তাকিয়ে দেখলাম একটা ছেলে যার হাতে জুস ছিল, যা আমার সাথে ধাক্কা লাগায় ওনার গায়ে পড়ে গেছে। শিট, এটাই হওয়ার বাকি ছিল। উনি নিজের ড্রেসের দিকে তাকিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, একটু দেখে চললে কি খুব দেরি হয়ে যেত আপনার? আমি এক্সট্রিমলি সরি, আসলে আমি বুঝতে পারিনি। এখন আপনার সরি বলাতে তো আর আমার ড্রেসটা ঠিক হয়ে যাবে না, তাই না? তো আপনি যেহেতু সরি বলছেন তাই ইটস ওকে। ছেলেটা আমাকে আর কিছু বলতে না দিয়ে চলে গেল। আমি কিছু বলতে গিয়েও বলতে পারলাম না, কারণ দোষটা তো আমারই ছিল। এমন সময় নিচ থেকে আমার ডাক পড়লো। আমি সেই দিকেই চলে যাই। একে একে বিয়ে বউ ভাত শেষ হয়ে যায়। এরপরে একদিন আমি টিউশন পড়িয়ে বাড়ি ফিরতেই দেখি একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা বসে আছেন। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার বাবা আমায় দেখিয়ে বললেন, আমাদের একমাত্র মেয়ে মৌমিতা উচ্চ মাধ্যমিক পাশ করে গ্র্যাজুয়েশন করবে ঠিক করেছে। আমার তেমন সামর্থ্য নেই দেখে ও নিজের পড়াশোনার খরচ নিজেই চালায়, স্কলারশিপ আর টিউশনি করিয়ে। পড়াশোনায় আগ্রহী দেখে যে ঘরের কাজ জানে না তা নয়, ঘরের কাজও সব জানে। তা আপনারা ওর মায়ের থেকেই জানতে পারবেন। আমি বুঝলাম না এদের কাছে আমার এত তথ্য দেওয়ার দরকার কি, মানে কারণটা কি? বড়দের কথার মাঝে কথা বলতে নেই, তাই কিছু জিজ্ঞেসও করতে পারছি না। কিন্তু আমি ভাবিনি আমার সব প্রশ্নের উত্তর আসা ভদ্রলোকের কথাতেই পেয়ে যাব। উনি বাবা মায়ের দিকে তাকিয়ে বললেন, মৌমা, যদি ঘরের কাজ নাও পারে তাতে কোনো রকম অসুবিধা আমাদের নেই। ওকে আমরা ঘরের বউ নয়, মেয়ে করে নিয়ে যেতে চাই। প্রথম দেখাতেই আমরা ঠিক করে নিয়েছিলাম ওকেই আমাদের বাড়ির বউ করব। তাই আপনারা দয়া করে উদ্বিগ্ন হবেন না। আমি বিস্ফোরিত চোখে একবার বাবার দিকে তাকাচ্ছি তো আরেকবার মায়ের দিকে। মা এসে আমার উপরে যেতে বললেন। আমার ঘরে আসতেই আলমারি থেকে একটা ভালো শাড়ি বের করে দিয়ে বলল, চটপট সুন্দর করে শাড়িটা পরে তৈরি হয়ে নে। আমি চাই ওদের সামনে তুই একটু সুন্দরভাবে সেজে যাস। আমি একটু খাবারের আয়োজন করতে যাচ্ছি, তুই কিন্তু তাড়াতাড়ি তৈরি হয়ে নে বলে দিলাম। আমি মুখ দিয়ে একটু শব্দটুকু করতে পারলাম না, ভুলে গেছি হয়তো। হঠাৎ এই বিয়ের খবর যেন আমার পুরো পৃথিবীটাই ওলট পালট করে দিয়েছে। আকাশ পাতাল ভাবনার মাঝে মা কাঁধে হাত দিয়ে আমায় বলল, আমি জানি তোর এখন বিয়েতে মত নেই, কিন্তু তুই বিশ্বাস কর, ওনাদের থেকে ভালো পরিবার আমরা আর পাবো না। ওনারা নিজে তোকে পছন্দ করেছে। সুপ্রিয়ার বিয়েতে 1 সপ্তাহ পর একটা ভালো বিয়ের তারিখ আছে, সেই দিনে বিয়ে ঠিক হয়েছে। মা, এইসব তুমি কি বলছো? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। এভাবে হুট করে বলা নেই, ক নেই। আমি বিয়ে করে নেব? কার সাথে বিয়ে করছি তাকেই তো চিনি না আমি। সব চিনে যাবি। ওনারা পুরোহিত মশাইয়ের থেকে দিনক্ষণ ঠিক করেই এসেছেন। বুঝতে পারছিস কতটা পছন্দ হয়েছে তোকে? তুই অনেক ভালো থাকবি মা, দেখিস আমাদের এই অভাবের সংসারে আর তোকে কষ্ট করতে হবে না। তুই তো জানিস তোর বাবার অবস্থা। তোর বিয়ে নিয়ে প্রচুর চিন্তা ছিল আমাদের। এখন বিয়ে করে নিলে তা আর থাকবে না, কারণ ওনারা বলেছেন কিচ্ছু নেবেন না। আমরা যা সাজিয়ে দেব মেয়েকে তাতেই হবে। আর এভাবে বাড়ি বয়ে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, তাদের তুই ফিরিয়ে দিবি? আমাদের কথা ভেবেই রাজি হয়ে যা না মা। আমি বলছি তুই খুব ভালো থাকবি। মা চলে গেল। আমি কিছুই বলতে পারলাম না মায়ের মুখের উপর। সত্যি তো, এই অভাব অনটনের সংসারে এরকম প্রস্তাব আসা তো হাতে চাঁদ পাওয়ার থেকে কম কিছু নয়। আজ অব্দি বাবার উপর কোনো কথা বলিনি, তাই এবারও বলবো না। এটাই আমার ভাগ্যে ছিল ভেবে নিলাম আমি সবটা। রাত হয়ে গিয়েছে। চোখের জলটা মুছে জানালাটা বন্ধ করে সামনে ফিরলাম। দেখলাম কোয়েল এখনো একভাবে শান্ত চাহনি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি সেটা খেয়াল না করার ভান করে পড়ার টেবিলে আমার বইগুলো সাজাতে লাগলাম। এতক্ষণ ওকেই আমার নিজের অতীত সম্পর্কে বলছিলাম, বিয়ে অবধিই জানালাম। আদিত্যের ব্যাপারে কিছু জানাতে ইচ্ছে করলো না। ওটা না হয় গোপনই থাক আদিত্যের কথা মতো।
কিছুক্ষণ পর কোয়েল আমার পাশে দাঁড়িয়ে আমার বই সাজাতে সাজাতে ভাঙা কণ্ঠে বলল, আমার মনে হয় তুই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ঠিকই করেছিস। বাবা মা আমাদের জন্য যেই সিদ্ধান্ত নেয় তা আমাদের ভালোর জন্যই নেয়। বাবা মা যেমন সব কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, তেমন আমরাও যে সব সময় সঠিক সিদ্ধান্ত নিই তা কিন্তু নয়। আমরাই বেশিরভাগ ক্ষেত্রে ভুল প্রমাণিত হই। যাই হোক, আমি একটু আসছি। কোয়েল কথাগুলো বলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে চলে গেল ঘর থেকে। ওকে দেখে মনে হলো ও যেন অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলল। কোয়েল এইভাবে কেন বললো কথাগুলো? ওরও কি কোনো অতীত আছে? জানার চেষ্টা করতে হবে আমায়। রাতে ডিনার সেরে নিলাম আমি আর কোয়েল মিলে। কোয়েল ঠিক ব্যবস্থা করে নিয়েছে আমাদের একসাথে থাকার, তাও আবার সকালেই। ম্যামদের সাথে যখন কথা বলছিল তখন দেখলাম ম্যামরা ওকে খুব স্নেহ করে, তাই হয়তো খুব তাড়াতাড়ি রাজি হয়ে গেলেন আমার ঘরটা চেঞ্জ করে দিতে। আমি শুতেই যাচ্ছিলাম, এমন সময় কোয়েল বলল, চল একটু গল্প করি, তারপর ঘুমাবো। আমি যেন এই মুহূর্তটারই অপেক্ষা করছিলাম। এই সুযোগে কোয়েলের থেকে ওর অতীত সম্পর্কেও জানতে হবে। কি রে, কি এত ভাবছিস? টায়ার লাগলে ঘুমিয়ে পড়, অসুবিধা নেই। আরে না না, চল, আমিও ভাবছিলাম গল্প করব। তাহলে এত কি ভাবছিলি? ওই গল্পের টপিক। আচ্ছা, তুই তোর সম্পর্কে কিছু বল, ভবিষ্যতে কি করবি? আমার ইচ্ছে আছে একটা ভালো জায়গায় জব করার, ব্যাস, আর কিছুই না। তোর বাবা মা ভাই বোন? কলকাতাতে থাকে মা বাবা, ভাই বোন নেই, আমি একাই, ব্যাস এইটুকুই পরিচয় আমার, আর কিছুই না। আর বয়ফ্রেন্ড? কোয়েল চুপ করে কিছুক্ষণ জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। আমি ওর উত্তরের জন্য অপেক্ষা করতে লাগলাম। কোয়েল আস্তে করে বলল, এসব প্রেম ভালোবাসা আমার কপালে নেই। আসলে আমি কাউকে বিশ্বাস করি না রে, তাই এইসবে জড়াতে ভয় লাগে। এসব ছাড়, কালকে ভার্সিটিতে যেতে হবে তো। না জানি কি অপেক্ষা করছে আমার জন্য। আরে মৌমিতা। মৌ? মৌ বলে ডাকতে পারিস আমায়, এটা আমার ডাক নাম, সবাই এই নামেই ডাকে আমায়। আচ্ছা তুই চিন্তা করিস না, যা হবে দেখা যাবে। এখন একটু শান্তিতে ঘুমা, দেখবি বিকালে উঠে ফ্রেশ লাগবে। গুড নাইট। গুড নাইট। কোয়েল শুয়ে পড়লে আমিও একটা দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ি। আগামীকালের জন্য তো আবার প্রস্তুত থাকতে হবে। যেই মানুষটাকে দেখতে চাই না তাকেই হয়তো বারবার দেখতে হবে। এইসব ভাবতে ভাবতে আস্তে আস্তে চোখ এঁটে এলো আমার। ওই যে চলে এসেছে আমাদের টিপিক্যাল বেয়ানেজি। আমি আর কোয়েল ইউনিভার্সিটিতে ঢুকছি, এমন সময় আমাদের পেছন থেকে কয়েকজন টিজ করে আমাকে কথাটা বলল। কোয়েল আমার হাত ধরে বলল, ক্লাসে চল, এসবে পাত্তা দিয়ে লাভ নেই। কোয়েলের কথা মতো আমরা এগোতে নিলেই জিয়া ওর পাশে থাকা কয়েকজন ছেলে এসে আমার সামনে দাঁড়ালো। বাহ, ক্লাসে যাচ্ছ বুঝি আমার থেকে পালিয়ে? কিন্তু তাতেও লাভ হবে না। কেন জানো নিশ্চয়ই? তোমার সো কল্ড ফ্রেন্ড এটা অবশ্যই জানিয়ে দিয়েছে যে আমি ইংলিশ অনার্স ডিপার্টমেন্টেই, তাই পালিয়ে আর যাবে কোথায়? বলেই জিয়া হাসতে লাগলো। পাশ থেকে একটা ছেলে বলে উঠল। আমি উত্তর দিতে যাবো, এর আগেই কোয়েল উত্তর দিল, তা আপনিও মেয়ে হয়েছেন, আপনার সাথেও বন্ধুত্ব করে নিব, কি বলেন, পারবেন? কোয়েলের কথা শুনে আমি সহ জিয়াও হেসে ফেললো। সেই দেখে ছেলেটা রেগে জিয়াকে ধমক দিল। জিয়া হাসি থামিয়ে কোনো মতে বলল, টেক আ চিল পিল। কোয়েলের সাথে কথা বলছিস কেন? কথা বল এই মিডিল ক্লাসটার সাথে, যার ড্রেস সেন্স নেই। আচ্ছা মিডিল ক্লাস মানলাম, বাট ড্রেস সেন্স তো ভালো হওয়া উচিত। না আছে ড্রেস সেন্স আর না আছে টাকা পয়সা, তাই তো এরকম ড্রেস পরে এত বড় ভার্সিটিতে পড়তে চলে এসেছে। কি ভেবেছিল এখানে এসে কারো বড়লোক ছেলেকে পটিয়ে নেবে? এরকম লুক নিয়ে? ওহ মাই গড, ছেলে তো দূর কি বাদ, এই ভার্সিটির মেয়েরাও তোমার কাছে ঘেঁষতে চাইবে না আই থিঙ্ক। কথাগুলো বলে সবাই হাসিতে ফেটে পড়লো। কোয়েল কিছু বলতে যেতে নিলে আমি থামিয়ে দিলাম। সেই দেখে জিয়া আবারও বলল, কোয়েল, এতদিন নিজের অ্যাটিটিউড দেখানোর পর এরকম চামচাগিরি করাটা ঠিক তোমাকে মানাচ্ছে না, তাও আবার এরকম একটা খ্যাত মেয়ের হয়ে। লেটস গো গাইস, আবার পরে এর পিছনে সময় নষ্ট করব। এই বলে ওরা হাসতে হাসতে চলে গেল। আমি কোয়েলকে বললাম, চল ক্লাসে চল। এটা যাদবপুর ইউনিভার্সিটি মো, একটু তো সহ্য করতেই হবে এসব। জানি এখন আর কোনো কিছুতেই আমার কোনো কিছু যায় আসে না। আমার দরকার পড়াশোনা নিয়ে, সেটা মন মতো করবো, তাহলেই হবে। পাছে কে কি বললো তাতে কিছুই যায় আসে না। দ্যাটস দ্য স্পিরিট। চল।
জিয়া যা করেছে ঠিকই করেছে, আমি এখানে কোনো ভুল দেখতে পাচ্ছি না কোয়েল। সরি টু সে দ্যাট। কোয়েল বিস্ময় নিয়ে আদিত্যের দিকে তাকিয়ে আছে। আদিত্যের কথা শুনে যার ভ্রুক্ষেপ আদিত্য করছে না, সে নিজের মনে ফোন ঘাটছে। আজকে জিয়া যে ব্যবহারটা মৌমিতার সাথে করেছে সেটা আদিত্যকে জানানোটা ঠিক মনে করেছিল কোয়েল, তাই জানাতে এসেছে, কিন্তু ভাবেনি আদিত্য এরকম কথা বলবে। কোয়েল নিজের রাগ সংযত করে আদিত্যকে বলল, আমি তোমার থেকে এরকম প্রতিক্রিয়া আশা করিনি আদিত্যদা। আমি ভেবেছিলাম তুমি জিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করবে, কিন্তু না, আমি ভুল ছিলাম। আসলে ভুলেই গিয়েছিলাম জিয়া তোমার গার্লফ্রেন্ড, তাই ওর বিরুদ্ধে তুমি কোনো কথাই বলবে না। কোয়েল কথাটুকু বলে চলে যাচ্ছিল, সেই সময় আদিত্য কোয়েলের হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল। কোয়েল সমানে আদিত্যের হাত ছাড়ানোর চেষ্টা করেছে, সেই দেখে আদিত্য হেসে বলল, তুই শুধরাবি না তাই না? এত কিসের জেদ তোর? ছাড়ো আমার হাত, আমার সময় নেই। আচ্ছা, তো এতক্ষণ কিভাবে কথা বলছিস? তখন অনেক সময় ছিল নাকি? কোয়েল চেষ্টা থামিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। আদিত্য ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে কোয়েলের হাত ছেড়ে জিজ্ঞেস করল, কি এমন দেখেছিস বলতো তুই মেয়েটার মধ্যে যে আসার প্রথম দিন থেকে ওকে সাপোর্ট করছিস? যেই তুই কিনা কারোর সাথে কথা বলতি না প্রয়োজনের বেশি, সেই তুই সারাক্ষণ ওর সাথে থাকছিস। কি ব্যাপার? আমি যা দেখেছি, তুমি যদি সেটা দেখতে পেতে তাহলে আজ জিয়াকে সাপোর্ট করতে পারতে না আদিত্যদা। মেয়েটার সাথে মিশে দেখো, বুঝতে পারবে মেয়েটা কতটা সাধারণ। এসব বড়লোকের মাঝে না শুধু অহংকার, হিংসে, স্বার্থপরতা এগুলোর লড়াই আছে, যা ওর মধ্যে ছিটে ফোটাও নেই। সাধারণ একটা মেয়েও, যে কিনা শুধুমাত্র পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চায়। কি অস্বাভাবিক মনের ইচ্ছে শক্তি যে এত অল্প বয়সে বিয়েটাও ওকে হার মানাতে পারেনি। বিয়ে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে ওর। কার সাথে কিছু জানিস? না, সেসব কিছু বলেনি, বলেছে ওর বর নাকি মেনে নেয়নি বিয়েটা। ও। কোয়েলের কথা শুনে আদিত্য যেন হাঁপ ছেড়ে বাঁচল। প্রথমে কোয়েলের মুখে মৌনতার বিয়ের কথা শুনে শ্বাস আটকে গিয়েছিল আদিত্যের। ভেবেছিল মৌমিতা হয়তো ওর কথা রাখেনি, বলে দিয়েছে কোয়েলকে সবটা, কিন্তু না, এখনও আশ্বস্ত হলো যে মৌমিতা কথা রেখেছে, কিছু বলেনি কোয়েলকে। কৌতূহল বশত আদিত্য কোয়েলকে জিজ্ঞেস করে বসল, আর কি কি জানিস ওর ব্যাপারে তুই? কোয়েল সব বলতে লাগলো আদিত্যকে, যা মৌমিতা কোয়েলকে বলেছে। সবটা শোনার পর আদিত্যের মধ্যে তীব্র অপরাধবোধ কাজ করতে শুরু করলো, যা হয়তো আদিত্য কাউকে বোঝাতে পারবে না। আদিত্যকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে কোয়েল জিজ্ঞেস করলো, হঠাৎ কি হলো তোমার? না কিছু না, তুই যা, আমি জিয়ার সাথে কথা বলবো। তোকে যেমন কেউ ডিস্টার্ব করে না, মৌমিতাকেও করবে না আজকের পর থেকে। ও হ্যালো, তোমার জন্য আমাকে কেউ ডিস্টার্ব করে না এমনটা নয়, ওকে? ওই তো এসেছিল আজকে তোমার একটা ফ্রেন্ড আমাকে টোন করতে। কে করেছে? নামটা বলো, কে করেছে? হঠাৎ করে আদিত্যকে রেগে যেতে দেখে কোয়েল হক চুকিয়ে গেল। ভুলেই গিয়েছিল সে আদিত্য কেমন রিয়েক্ট করতে পারে কোয়েলকে টোন করার কথাটা শুনে। পরিস্থিতি সামাল দিতে বলল, আদিত্য দা, কাম ডাউন, একবার চেনে নিও আমি কি উত্তর দিয়েছি। তোমার জিয়াও হাসছিল। শো কোয়েল প্লিজ, তুই খুব ভালোভাবেই জানিস আই ডোন্ট লাইক জিয়া, তারপরেও কেন সবসময় তোমার জিয়া বলতে থাকিস? তাহলে কেন তুমি ওর সাথে কথা বলো? আমার একদম পছন্দ না তোমার ওর সাথে কথা বলা। আদিত্য মুস্কি হেসে বলল, তো তোর কি পছন্দ? জিয়াকে অ্যাভয়েড করো, না হলে আমি তোমাকে অ্যাভয়েড করব। আমি নিজে থেকে যাই না ওর সাথে কথা বলতে, জানিসই তো তুই, ও নিজেই বেহায়ার মতো পড়ে থাকে আমার পেছনে। কি করব বল? আর ও কার মেয়ে জানিসই তো, ওর সাথে কথা বলা বন্ধ করলে উৎপাত আরো বেশি করবে ও। তা কতদিন তুমি এই নাটকটা করবে জিয়ার সাথে? দেখা যাক, ও যেমন নিজের স্বার্থের জন্য আমার পেছনে পড়ে আছে, তেমন আমিও আমার স্বার্থ যতদিন ততদিন ওকে রাখবো। এর মধ্যে যদি ও ভুলেও তোর সাথে খারাপ ব্যবহার করার কথা মাথায় আনে, তাহলে ওটাই ওর শেষ দিন হবে। আচ্ছা, তুমি শান্ত হও। আমাকে কেউ টিজ করেছে এসব শুনলে এত হাইপার হয়ে যাও কেন বলো তো তুমি? আমি আমার দিকটা ম্যানেজ করতে জানি আদিত্যদা, যেটা মৌও শিখে যাবে, শুধু সময়ের প্রয়োজন। আমি বললাম তো, মেয়েটা ব্রিলিয়ান্ট। ঠিক আছে ঠিক আছে, ও তারিফ করা বন্ধ কর আর যা নিজের ক্লাসে যা। আগে বলো কেন এতটা হাইপার হয়ে যাও তুমি?
আদিত্য কোয়েলের চোখে চোখ রেখে তাচ্ছিল্যের সুরে বলল, তুই কি সত্যি জানিস না তোর খেয়াল আমি কেন রাখ? দরকার নেই আমার খেয়াল রাখার, নিজের খেয়াল নিজে রাখতে আমি জানি। সো প্লিজ, আগেও বলেছি এখনো বলছি, তুমি ভুল করেছ আদিত্যদা, নিজের জায়গাটা নষ্ট করো না তুমি। এতটুকু বলে কোয়েল গট করে হেঁটে চলে গেল। আদিত্য শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে 2 হাত পকেটে গুজে বলল, আর কতদিন এভাবে অবুঝ হয়ে থাকবি বলতো কোয়েল? না জানি কি অপেক্ষা করছে ভবিষ্যতে। কিছুক্ষণ আগে কোয়েলের কথাগুলো মনে করে আদিত্য 2 হাত দিয়ে মুখ ঢেকে বসে পড়ল। তাকালো কাঁধে হাতের স্পর্শ পেয়ে। কিরে কোয়েল, কোথায় গায়েব হয়ে গিয়েছিলি তুই? কতক্ষণ ধরে খুঁজছি আমি তোকে। কোয়েল আদিত্যের কাছ থেকে এসে মৌমিতার কাছে এসে ক্যান্টিনে বসলো আর বলল, একটু কাজ ছিল, তুই কি করছিস এখানে? এই একটু বই পড়ছিলাম, আজকে আর ক্লাস করতে ইচ্ছে করছে না। কেন, ঘুরতে মন চাইছে নাকি? মৌমিতা হেসে দিল কোয়েলের কথা শুনে। হাসতে হাসতে জিজ্ঞেস করল, তুই কি করে বুঝলি? আরে স্বাভাবিক ব্যাপার, নতুন জায়গায় এসেছিস, ঘুরতে তো মন চাইবেই। আর এখন সবে পড়া শুরু, তাই চাপটাও কম। ব্যাস, আইডিয়া করে ফেললাম। শুধু কি তুই ব্রিলিয়ান্ট নাকি? কে বললো আমি ব্রিলিয়ান্ট? ও মা, নাচতে জানিস, ড্রয়িং করতে জানিস, পড়াশোনায় এত ভালো, ঘরের কাজ জানিস, এত কিছু জেনেও বলছিস তুই ব্রিলিয়ান্ট না? ধুর, বাদ দে এসব, আর আমাকে ঘুরতে নিয়ে চল। জো হুকুম ব্রিলিয়ান্ট সাহেবা, সরি রানী সাহেবা। ধ্যাপ, মারবো একটা গাট্টা। আমি আর কোয়েল হালকা খুনসুটিতে মেতে উঠেই বেরিয়ে গেলাম যাদবপুর ঘুরে দেখার উদ্দেশ্যে। যাক, এইটুকু কপাল ভালো আমার যে প্রথম দিন থেকে ইউনিভার্সিটিতে এসে একজন মনের মতো বান্ধবী পেয়েছি। কিন্তু এই মেয়েটার মনটা বুঝে উঠতে পারছি না আমি এখনো। কেন যে সবার থেকে এতটা আলাদা হয়ে থাকে জানতে হবে আমায়। আমি আর কোয়েল ইউনিভার্সিটি থেকে বেরোলে কোয়েল আমায় রাস্তা চেনাতে শুরু করে। ইউনিভার্সিটির পাশে থাকা অলি গলি চিনতে চিনতে ঝালমুড়ি খাওয়া শুরু করি আমরা দুজন। কিন্তু এই কোয়েল আমার কেমন যেন মনে হচ্ছে কেউ আমাদের পিছু করছে না তো। কি, কোথায়? কোয়েল হুট করে পেছন ঘুরে গেল। বেশ কিছুক্ষণ ওকে ওইদিকে তাকিয়ে থাকতে দেখে আমি আলতো ধাক্কা মেরে জিজ্ঞেস করলাম, কাউকে দেখতে পেলি নাকি? এভাবে তাকিয়ে আছিস কেন? কোয়েল চমকে উঠে আমায় বলল, কই না তো, তোর ভুল মনে হয়েছে, কেউ নেই আমাদের পেছনে, চল চল। কোয়েল সামনে এগিয়ে গেল কথাটুকু বলে, কিন্তু আমার কেমন যেন মনে হলো ও কিছু লুকিয়ে গেল আমার কাছ থেকে। তাই কোয়েল যেই দিকে তাকিয়েছিল সেই দিকে উকি ঝুঁকি করতে লাগলাম। আর সেই সময় কোয়েল ডাকলো। যেহেতু কাউকে দেখতে পেলাম না তাই কোয়েলের কাছে চলে গেলাম। কিছুক্ষণ আগের কথাগুলোতে কাজ হয়েছে তাহলে, ভালো লাগলো দেখে। কিরে, আমাকে ডেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা হাসছিস কেন? কোয়েলের কাছে এসে কোয়েলকে হাসতে দেখে ওকে জিজ্ঞেস করতেই ও বলল, আরে না রে, তেমন কিছু না, ওই একটা হাসির কথা মনে পড়ে গেছিল তাই। আমরা আবারও হাঁটতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ পর কোয়েল বলল, তোকে তো একটা কথা বলাই হয়নি, সামনে কলেজে ফ্রেশার পার্টি আছে। তাই নাকি? কবে? এই তো 2 সপ্তাহ পর। আমার মনেই হয়েছিল তুই জানবি না, তাই বললাম। আসলে এবার তেমন বড় করে ফ্রেশার্স পার্টি হচ্ছে না, কম্পিটিশনের জন্য। কিসের কম্পিটিশন আবার? নাচ নিয়ে। এইবার নাকি ফার্স্ট টাইম যাদবপুর ইউনিভার্সিটিতে এটা হচ্ছে, তাই ফ্রেশার্স পার্টিটা একটু ছোট্ট করে করছে। শুনলাম ফ্রেশারের কয়েকদিনের মধ্যেই কম্পিটিশন। বাহ! এই মৌ, কম্পিটিশনে নাম দিবি না? তুই তো খুব ভালো নাচ করিস। কোয়েল বেশ উত্তেজিত হয়ে আনন্দের সাথে আমাকে প্রস্তাব দেয়। আমি অপ্রস্তুত হয়ে পড়লাম। মুহূর্তেই নিজেকে স্বাভাবিক করে উত্তর দিলাম, মাথা খারাপ হলো নাকি তোর? এসব কম্পিটিশনের মধ্যে আমি নেই, চল চল হোস্টেলে ফিরে চল। আমার কথা শোনার পর এক নিমিষেই কোয়েলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এটা দেখে আমার খারাপ লাগলেও কিছু করার ছিল না আমার। এখন শুধু পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই, ব্যাস। আর কোনো স্বপ্ন বা ইচ্ছে কোনোটাই নেই আমার। কেন যেন সবটা শেষ হয়ে গেছে মনে হয়। আসলেই আমি শেষ হয়ে গিয়েছি ভিতরে ভিতরে। আমি আর কোয়েল হোস্টেলে ফিরে এলাম। ফ্রেশ হয়ে বই নিয়ে বসলাম ঘন্টাখানেকের মতো। তারপর উঠে জানালার সামনে দাঁড়ালাম। আকাশের দিকে তাকিয়ে রইলাম স্থিরভাবে। কেন জানি ভীষণ অস্থিরতা কাজ করছে মনের ভেতর। কিসের জন্য এই অস্থিরতা বুঝতে পারছি না আমি। বাধ্য হয়ে চোখটা বুঝলাম। সঙ্গে সঙ্গে আদিত্যের মুখটা ভেসে উঠল চোখের সামনে।
তৎক্ষণাৎ চোখ খুলে ফেললাম আমি। এটা কি আমার অস্থিরতার কারণ? হয়তো তাই। আচ্ছা, আমার জীবনটাও তো বাকি বিবাহিত মেয়েদের মতো হতে পারতো, কেন হলো না? কেন আমার স্বামী আমাকে মেনে নিল না? আমি কি খুব খারাপ, অযোগ্য? আমি জানি না, হয়তো কপালে ছিল না তাই। কিরে, কি ভাবছিস এত? কোয়েলের স্পর্শে আর গলার আওয়াজে ঘোর কাটলো। শুধু নাবোধক মাথা নাড়লাম। কোয়েল চলে গেল। একটা লম্বা নিঃশ্বাস নিয়ে মনকে বোঝানোর চেষ্টা করলাম, যার জন্য আমার অস্থিরতা সে তো আমাকে নিয়ে ভাবেই না, তাই আমাকেও তাকে বলতে হবে। আদি, তুমি এভাবে মুখ ঢেকে এখানে কেন বসে আছো? কি হয়েছে? এনিথিং রং? এভরিথিং ইজ রং হিয়ার বিকজ অফ ইউ। আদিত্যের এমন শান্ত গলার স্বরে জিয়া বিচলিত হয়ে পড়ল। জিয়া মনে মনে ভাবতে লাগলো, আদি এসব কি বলছে? আমি আবার কি ভুল করেছি? জিয়া কিছু বুঝে উঠতে না পেরে আদিত্যকে আবার জিজ্ঞেস করল, কি হয়েছে আদি? আমি কি করেছি? কি করছিস না তুই সেটা আমাকে বল। যারাই নতুন আসবে, দুর্বল হবে, তাদের বিরক্ত তোকে করতেই হবে, তাই না? নিজেও তো তুই এই ইউনিভার্সিটির ফ্রেশার, তাহলে কিভাবে অন্য ফ্রেশারকে হ্যারাস করিস আমার নাম ভাঙিয়ে? আদিত্য রেগে জোরে কথাগুলো এক নাগাড়ে বললে জিয়া ঘাবড়ে যায়। সে ভাবেনি আদিত্য এতটা রেগে আছে। এদিকে আদিত্য রীতিমতো রাগে ফুঁসছে। কি হলো বল, কেন ফ্রেশারদের হ্যারাস করিস? স্কুলেও এই কাজটা করতিস তুই, আর এখানেও এসেও আমার থ্রুতে আমার বন্ধুদের গ্যাংয়ের সাথে মিলে এই কাজটা করিস, তাই না? এই সবই যদি করার থাকে তাহলে আমার সাথে আর কোনোদিনও কথা বলার চেষ্টা করবি না জিয়া। আদিত্যের শেষের কথা শুনে যেন জিয়ার টনক নড়ল। সে বুঝতে পারছে না আদিত্য কেন এত রিয়েক্ট করছে, তাই রেগে জিজ্ঞেস করল, তুমি এত কেন রিয়েক্ট করছো আদি? স্কুল লাইফে তো করনি, তখনও তো জানতে। তখন বলিনি, এখন তো বলছি। ভালোভাবেই জানিস আমি এসব পছন্দ করি না। আমি তো সেটাই জানতে চাইছি। তখন কিছু বলনি, কিন্তু এখন কেন বলছো? তাও আবার এরকম একটা খ্যাত মেয়ের জন্য? ওহো, এখন বুঝলাম, মেয়েটা কোয়েলের ফ্রেন্ড, তার জন্যই। আদিত্য জিয়ার সামনে দাঁড়িয়ে পকেটে 2 হাত গুজে বলল, হ্যাঁ তাই। অবশ্য তোর এত কিছু জেনে কাজ নেই। তোর কাজ আমি যেটা বললাম সেটা মাথায় রাখা। আজকের পর থেকে মৌমিতাকে যেন কেউ না বিরক্ত করে, ওকে? নো, ইটস নট ওকে। তুমি সবসময় আমার সাথে এরকম বিহেভ করতে পারো না। সেই স্কুল লাইফ থেকে আমি তোমাকে ভালোবাসি, তোমার পিছনে ঘুরছি, আর তুমি তুমি ওই কোয়েলের জন্য আমার সাথে এত খারাপ ব্যবহার করে আসছো। জিয়ার মুখে কোয়েলের নাম শুনে আদিত্যের চোয়াল নিমিষেই শক্ত হয়ে গেল। দাঁতে দাঁত চেপে বলল, আমি তোর মুখে কোয়েলের সম্পর্কে কোনো কথা শুনতে চাই না। আর একটা কথা শুনে রাখ, জোর করে কিচ্ছু পাওয়া যায় না। আমি এসব ভালোবাসা বিয়ের কনসেপ্টে বিশ্বাসী নই। সো ভালোবাসার দাবি আমার কাছে করিস না, কিছুই পাবি না তুই। যেটা বললাম সেটা মাথায় রাখবি। মৌমিতাকে যেন আর বিরক্ত না করা হয়, হলে সেটা তোর জন্য ভালো হবে না। আদিত্য কথাগুলো বলে জিয়ার দিক থেকে পিছন ফিরে একটা নিঃশ্বাস ফেলে চলে যেতে নিলে জিয়া ফের জিজ্ঞেস করে, তাহলে তোমার কোয়েলের প্রতি চিন্তা যত্ন এসব কি ভালোবাসা নয়? আদিত্য জিয়ার দিকে ফিরে এক গালে তাচ্ছিল্য হেসে বলল, তুই সেটা বোঝার ক্ষমতা রাখিস না। বোঝার হলে নিজেই বুঝে যেতি। কথা শেষ করে আদিত্য চলে গেল হন হন করে। ভার্সিটি থেকে বেরিয়ে বাইকে বসার আগে ফোন বার করে কল করল। হোস্টেলে পৌঁছেছে? ওপাশ থেকে উত্তর আসলে আদিত্য বলে, অলওয়েজ নজর রাখবি এবার থেকে। হোস্টেল থেকে বেরোনোর পর থেকে নিয়ে হোস্টেলে ফেরা অবধি 1 মিনিটের জন্য যেন চোখের আড়াল না হয় তোর। আর স্পেশালি ইউনিভার্সিটিতে প্রতিটা মুহূর্তে নজর রাখবি, যাতে কেউ বিরক্ত না করে। আদিত্য ফোন পকেটে রেখে বাইক স্টার্ট দিতে গিয়েও দিল না। বাইকের উপর 2 হাতের কনুই রেখে হাতের উপর কপালটা ঠেকিয়ে বসে রইল। আর যদি মমদার আমাকে জোর করে বিয়েটা না দিত, তাহলে সব কিছুই হতো না। শুধু শুধু আমার জন্য এখন মৌমিতা সাফার করছে। কি বা বয়স, এখনই কি বিয়ে দেওয়া খুব দরকার ছিল? মম ড্যাড ভেবেছিল আমাকে বিয়ে দিয়ে দিলেই আমি কনসেপ্টটাকে মেনে নেব। একবার ভাবলো না এটা নেগেটিভ রেজাল্ট কি হতে পারে। শিট। আদিত্য নিজের মাথাটা একটু ঝাড়া দিয়ে নিজের বাংলোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এদিকে কোয়েল আর মৌমিতাও হোস্টেলে ফিরে ফ্রেশ হয়ে নিয়েছে। কোয়েল বাইরে গেছে, এমন সময় মৌমিতা পড়ার বইটা রেখে জানলার সামনে গিয়ে দাঁড়ালো। বাইরের
পরিবেশ দেখতে দেখতে হঠাৎ ওর চোখ এক ব্যক্তির উপর পড়ল। সন্ধে হয়ে গেছে, তাও লোকটা এইখানে দাঁড়িয়ে কি করছে? হয়তো হোস্টেলের কারোর সাথে দেখা করতে এসেছে, তাই হবে হয়তো। না হলে ওনাকে দেখে কোনো ডেলিভারি বয় তো মনে হচ্ছে না। এই নু, এগুলো ধর, আমি একা পারছি না। কোয়েলের গলার আওয়াজ শুনে পেছন ফিরে দরজার দিকে তাকিয়ে দেখি ও 2 হাতে ফুচকা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওকে ওভাবে দেখে ওর দিকে এগিয়ে গিয়ে ওর হাত থেকে প্লাস্টিক নিতে নিতে বললাম, এসবের কি দরকার ছিল বলতো? আর যাওয়ার হলে আমাকে বলতি, একা গেলি কেন? তুই তো বিকেলবেলা ফুচকার দিকে তাকিয়ে বললি যে তোর ফুচকা খেতে ভালো লাগে। তখন যেহেতু ঝালমুড়ি খাচ্ছিলাম, তাই আর খেতে গেলাম না। ভাবলাম সন্ধ্যেতে খাবো, খাওয়াও হবে আর সারপ্রাইজও দেওয়াই হবে। কোয়েলের হাসি দেখে আমিও হেসে ফেললাম। তারপর প্লেটে বেড়ে নিয়ে একসাথে খেতে বসলাম। খেতে খেতে কোয়েল বলল, ফুচকা মোমো আমার ফেভারিট, মাঝে মধ্যে আমি খাই। এখন একটা সঙ্গীও পেলাম, নেক্সট দিন স্টলে দাঁড়িয়ে খাবো। কে? একদম, স্টলে দাঁড়িয়ে খাওয়ার মজাই আলাদা। কিন্তু তুই একা একা কেন খেতিস? আমি তো দেখলাম তুই হোস্টেলের সবার সাথে প্রায় কথা বলিস। তাহলে? আসলে আমি সবার সাথে মিশি না রে, যে আমার মনের মতো হয় তার সাথেই মিশি, আর বাকি সবার সাথে যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলি। বাপ রে, আমি তাহলে তোর মনের মতো হলাম? তা কি এমন দেখলি আমার মধ্যে যে অন্যদের মধ্যে দেখিসনি তুই? কোয়েল খাওয়া থামিয়ে স্মিত হেসে বলল, অনেক কিছু। তোর না আছে কোনো কিছুর অহংকার, না আছে মনে কোনো হিংসা। সবসময় যেটা সত্যি সেটা মুখের উপর বলিস, আর কোনো ইগোও নেই তোর মধ্যে। এরকম সাধারণ মনের একটা সঙ্গীরই আমার প্রয়োজন ছিল, যা আমি আলটিমেটলি পেয়ে গেছি। কোয়েলের কথা শুনে হেসে ফেলি আমি। আর তারপর আবারও খাওয়া শুরু করি। সাথে নানান রকমের গল্প তো আছেই। ক্যান্টিনে বসে বই পড়ছি আমি, এমন সময় আমার সামনে এসে একজন বসলো। বই থেকে মাথা তুলে তাকাতেই দেখলাম আমার সামনে জিয়া বসে আছে, আর পেছনে ওই ছেলেগুলো, মানে জিয়ার গ্যাং। সেদিনের পর প্রায় 1.5 সপ্তাহ কেটে গেছে। এই 1.5 সপ্তাহে আমাকে কারো দ্বারা কোনো বিপত্তির সম্মুখীন হতে হয়নি। তাহলে আজ আবার হঠাৎ এরা কেন এলো? আমি এত না ভেবে চুপচাপ আবারও বইয়ের দিকে তাকালাম। ঠিক সেই সময় জিয়া বলে উঠলো, আর কদিন পরে ফ্রেশার্স পার্টি। তুমি তো জানোই আমি তোমার ডিপার্টমেন্টে, সো আমিও একজন ফ্রেশার্স। হ্যাঁ জানি, কিন্তু এগুলো তুমি আমাকে কেন বলছো? বন্ধুত্ব করার জন্য। আমি অবাক হলাম জিয়ার কথা শুনে। যে কিছুদিন আগে আমায় এতটা অপমান করলো, আমাকে সহ্য করতে পারছিল না, সে কিনা আমার সাথে বন্ধুত্ব করতে চাইছে। আমার এই সব প্রশ্নের উত্তর জিয়াকে না চাইতেই দিয়ে দিল জিয়া। দেখো, প্রথম প্রথম আমরা সবার সাথে একটু খারাপ বিহেভ করি, দেন ভালো বন্ধু হয়ে যাই। ওগুলো জাস্ট মজা করার জন্যই করি। সো ফ্রেন্ডশিপ করবে? তাহলে তুই করে বলবো। ওকে, বাট ওরা? জিয়া আমার কথা শুনে পেছন ফিরে ছেলেগুলোর দিকে তাকিয়ে আবারও আমার দিকে তাকিয়ে বলল, ওরা তোকে ইনভাইট করতে এসেছে, বিকজ ওরা আমাদের সিনিয়র। আয়োজন তো ওরাই করেছে, তাই ইনভাইটও ওরাই করবে। আমি চললাম, পরে দেখা হচ্ছে। জিয়া আমার সাথে হ্যান্ডশেক করে হেসে চলে গেল। এরপর ওই ছেলেগুলোর মধ্যে যেই ছেলেটা কোয়েলকে টোন করেছিল, সে আমার সামনে বসে বলল, যা বলার তা তো জিয়া বলে দিয়েছেন, আর তুমি যখন জিয়ার ফ্রেন্ড তখন আমারও। ছেলেটা কথাটা বলতে বলতেই আমার হাতের উপর হাত রাখলো আর শক্ত করে ধরলো। আমি কিছু বলতে যাব, তার আগেই ছেলেটার মুখভঙ্গি পাল্টে গেল। আমারও বোন বুঝলে, জিয়াকে যেমন আমি বোনের নজরে দেখি, তোমাকেও তাই দেখবো, কারণ তুমি জিয়ার ফ্রেন্ড। এই তোরা ওকে বোনের নজরে দেখবি আর হেল্প করবি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ সবিক। বাকি ছেলেগুলো ভয়ে ভয়ে তাল মিলালে। সৌভিকদা বলে, এই কথাটা বলেই সৌভিকদারা চলে গেল। বলা যায় এক প্রকার কেটে পড়লো। আমি পেছন ফিরে ওনাকে দেখে আবার সামনে ফিরলাম। তাহলে কি ওনাকে দেখেই সৌভিকদার এমন ভোল বদল? নাহলে উনি যেভাবে আমার হাতটা ধরেছিল তাতে তো মনে হলো না উনি। কেমন আছো? আমি চমকে উঠলাম ওনার গলার আওয়াজে। ভাবিনি আদিত্য আমার সাথে কথা বলবেন। মাথা তুলে তাকিয়ে দেখি উনি আমার সামনেই বসে আছেন। ওনার প্রশ্নের উত্তর আমি স্বাভাবিকভাবেই দিলাম, চলে যাচ্ছে। আপনি? সেম। পড়াশোনা কেমন চলছে? কোনো প্রবলেম হচ্ছে না তো? না না, কোনো প্রবলেম হচ্ছে না, পড়াশোনা ভালোই চলছে। গ্রেট। ওরা ইনভাইট করে দিয়েছে তো ফ্রেশারদের জন্য? হ্যাঁ। আসতেই হবে কিন্তু। বাই দ্য ওয়ে, কোয়েল কোথায়? ওকে দেখতে পাচ্ছি না তো। আসলে ওর শরীরটা ভালো না তো, তাই।
হোয়াট? শরীর ভালো না মানে? কি হয়েছে ওর? কোথায় আছে এখন? ঠিক আছে তো, নাকি বাড়াবাড়ি হয়েছে? ও শিট, আমার আগে খোঁজ নেওয়াটা উচিত ছিল। আপনি শান্ত হন, কোয়েলের ভাইরাল ফিভার হয়েছে, কালকে রাতে জ্বর এসেছিল, এখন ঠিক আছে আপাতত। ডক্টর দেখিয়েছে? হ্যাঁ, আজকে সকালে দেখিয়েছে। আজকে সকালে? তার মানে সারা রাত ও জ্বরে কাতরেছে। শিট শিট শিট। ওনাকে কোয়েলের জন্য এতটা উদ্বিগ্ন হতে দেখে কেন যেন খারাপ লাগতে শুরু করলো। কিছু বললাম না, কি বা বলবো আমি। কোয়েল তো সেদিন বলেছিল ওর তেমন কিছুই নেই ওনার প্রতি, কিন্তু ওনারও যে ফিলিংস নেই সেটা তো নয়, তাই না? তাহলে জিয়াকে কি উনি আসলে ভালোবাসেন না? থাক, আমার এইসব ভেবে কাজ নেই। আমি স্বামী মানলেও উনি তো আর আমাকে স্ত্রী মানে না যে আমাকে কৈফিয়ত দেবে। আমি কেন কষ্ট পাচ্ছি, কেন কষ্ট হচ্ছে আমার ওনার অন্য মেয়ের প্রতি কেয়ার দেখে? আমার তো কষ্ট হওয়ার কথা না, ওনার সাথে তো আমার তেমন কোনো সম্পর্কই নেই। তাহলে লিসেন, তুমি আমার ফোন নম্বর নোট করো। যদি কোনো বাড়াবাড়ি হয় আমাকে ফোন করবে ইমিডিয়েটলি, সে যত রাতই হোক না কেন। ওকে? ওনার কথায় হুঁশ এলে আমি সঙ্গে সঙ্গে ওনার কথায় তাল মেলাই। ফোন নাম্বার নোট করা হয়ে গেলেই উনি হন্তদন্ত করে উঠে বেরিয়ে যান। আমি একটা নিঃশ্বাস ফেলি। ইস, এরকম ভালোবাসা যদি আমিও পেতাম তাহলে কতই না ভালো হতো, কিন্তু সবার কপালে কি আর সবটা থাকে? নিজের উপরেই নিজে হাসলাম। হঠাৎ মনে একটা প্রশ্ন এলো, কোয়েল তাহলে সেদিন ওনার ব্যাপারে এড়িয়ে গেল কেন? তাছাড়া এও তো বললো যে প্রেম ভালোবাসায় বিশ্বাসী না, কাউকে বিশ্বাস করে না সে। এদিকে আজকে ওনার কোয়েলের প্রতি চিন্তা দেখে বোঝা গেল যে উনি ওকে কতটা ভালোবাসেন। নাহলে ওরকম রিয়াক্ট করতেন না সামান্য একটা ফিভার নিয়ে। ব্যাপারটা কি কিছু তো বুঝতে পারছি না আমি। কেমন আছিস এখন? উফ, আদিত্যদা কতবার এই এক কথা জিজ্ঞেস করবে বলো তো? আসার পর থেকে একই কথা বারবার জিজ্ঞেস করছো। বললাম তো ঠিক আছি। সেই ওই জন্যই তো আমি আজকে না আসলে তুই ঘরে মাথা ফাটিয়ে পড়ে থাকতিস, আর কেউ টেরও পেত না। কোয়েল চুপ করে গেল। আদিত্যের কথা শুনে কিছুক্ষণ আগে আদিত্য হোস্টেলের ম্যাডামের সাথে কথা বলে পারমিশন নিয়ে কোয়েলের রুমে ঢুকতে না ঢুকতেই দেখে কোয়েল এক হাত নিজের মাথায় আরেক হাত পড়ার ডেস্কের ধরে কোনো মতে দাঁড়িয়ে আছে। সেই দেখে আদিত্য কোয়েলের দিকে এগোতে না এগোতেই কোয়েল নিজের ভারসাম্য হারিয়ে ফেলে। আদিত্য এগিয়ে আসায় সে কোয়েলকে ধরে নিয়ে বেডে শুইয়ে দেয়। ডক্টরকে ফোন করে আসতে বলে। ডক্টর ঔষধ দিয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পর কোয়েলের জ্ঞান ফিরে, আর সেই থেকেই আদিত্য কোয়েলকে জিজ্ঞেস করে চলেছে সে ঠিক আছে কিনা। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর আদিত্য জিজ্ঞেস করল, এই জন্য বলি নিজের খেয়াল রাখ। একটাবার আমাকে ফোন করতে পারতি তুই। এত শরীর খারাপ নিয়ে, আচ্ছা এত শরীর খারাপ তোর, আর আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলি না? কেন করো আমার জন্য এত চিন্তা? করো না, আমি তো বলিনি করতে। আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও প্লিজ। কোয়েল মুখ ঘুরিয়ে নিলে আদিত্য কোয়েলের দু হাত নিজের হাতের মাঝে নিয়ে বলল, কেন এরকম অবুঝের মতো কাজ করছিস বলতো? এভাবে একা একা থাকলে কি জীবন চলবে? দৌড়াবে। আমি নিজের জীবনে কাউকে চাই না, কাউকে না, বুঝেছ? তাই এভাবে আমার খেয়াল রাখা বন্ধ করো তুমি। সবাই ভুল ভাবে আমাদের নিয়ে। ভাবতে দে, যার যা ভাবার ভাবুক, আমার বা তোর তাতে কিচ্ছু যায় আসবে না, বুঝলি? কোয়েল কিছু বলতে যাবে তার আগেই আদিত্যকে বিড়বিড় করতে শুনল, তোর খেয়াল না রাখলে আমার জীবন শেষ হয়ে যাবে। কি কি বললে? কিছু না, আমি আসছি, তুই নিজের খেয়াল রাখবি, ওকে? কথা শেষ করে আদিত্য পিছন ফিরে চলে যেতে নিলে কোয়েল বলে ওঠে, তাকে বলে দিয়ে এসব করে কোনো লাভ নেই। এই যা, ঠিক শুনে ফেলেছে। কেন যে তুই বিড়বিড় করিস আদি, খালি ধরা পড়ে যাস। আদিত্য মনে মনে কথাটা বলে জোরে একটা নিঃশ্বাস নিয়ে কোয়েলের দিকে ফিরে বলল, তোর প্রাণের মায়া না থাকলেও আমার প্রাণের মায়া আছে। আদিত্য এক নাগাড়ে কথা শেষ করে রুম থেকে বেরিয়ে গেল। কোয়েল সেদিকে কিছুক্ষণ তাকিয়ে সামান্য হাসল, তারপর আস্তে আস্তে শুয়ে পড়ল। তুমি তুমি কখন এসেছো? ভার্সিটি থেকে তাড়াতাড়ি ফিরে এসেছিলাম কোয়েলের খেয়াল রাখবো বলে, কিন্তু এসে দেখি আদিত্য ওর কাছে বসে কথা বলছে, তাই আর সাহস পাইনি ভেতরে যাওয়ার। ভেবেছিলেন ওনার বেরোনোর আগে সরে যাব, কিন্তু উনি যেমন হুট করে বেরিয়ে আসবেন সেটা ভাবিনি। কি হলোটা কি? এভাবে এখানে চুপ করে দাঁড়িয়ে আছো কেন?
আসলে আপনারা কথা বলছিলেন তাই এর ভিতরে যাইনি। মাথাটা নিচু করে কথাটা বলার পর ওনার যখন কোনো উত্তর পেলাম না, তখন ওনার মুখের দিকে তাকাতেই দেখি উনি চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে আছেন। আমি আবার চোখ নামিয়ে নিতেই উনি বললেন, আসো আমার সাথে, কোয়েল সবে শুয়েছে, তোমাকে দেখলে আবার এখন উঠে বসবে, ওর রেস্ট নেওয়াটা দরকার। উনি কথাটা শেষ করে হাঁটা ধরলেন। আমিও কথা না বাড়িয়ে ওনার পেছন পেছন চাই। বাইরে বেরিয়ে এসে ওনার বাইকের সামনে আসতে উনি বললেন, বসো। আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়ে আছি। মনে মনে ভাবছি, বসবো মানে? উনি আমাকে ওনার বাইকে বসতে বলছেন? মাথা আমার খারাপ হয়েছে নাকি ওনার? এরকম হা করে তাকিয়ে থাকার কিছুই হয়নি। আমার বাংলো থেকে তোমাদের জন্য খাবার নিয়ে আসতে যাব, আর কিছুই না। আমাদের জন্য খাবার আনতে যাবেন কেন? বাইকে বসো, যেতে যেতে বলছি। মন তো কিছুতেই চাইছিল না ওনার বাইকে বসতে। কাচুমাচু মুখ করে ওনার দিকে তাকাতেই উনি আবারও চোখ ছোট করেন, আর আমি এক প্রকার বাধ্য হয়েই বসে পড়ি। উনি বাইকে স্টার্ট দিতে দিতে বললেন, ধরে বসো, পড়ে গেলে আমার খাটনি বাড়বে। একদিকে কোয়েল আর একদিকে তুমি। ওনার কথা শুনে অনেক কষ্টে কাপা হাতে ওনার কাঁধে হাত রাখলাম। কেন জানি না একটা দ্বিধাবোধ কাজ করছিল আমার। হয়তো বিয়ের প্রথম রাতে ওরকম ব্যবহারের জন্য। আমার এইসব ভাবনার মাঝেই উনি বললেন, আমি হোস্টেলের ম্যাডামের সাথে কথা বলেই কোয়েলের সাথে দেখা করতে গেছিলাম। তখনই ওনাকে বলি, যতদিন কোয়েলের জ্বর থাকবে ততদিন আমি খাবার পাঠাবো, আর এই কাজে আমাকে তুমি হেল্প করতে পারবে। আমি? হ্যাঁ তুমি। কোয়েল যদি জানতে পারে আমি খাবার পাঠাচ্ছি তাহলে তুল কালাম করবে। তাই তুমি বলবে এটা হোস্টেলেরই খাবার, তুমি ম্যাডামকে রিকোয়েস্ট করে বানাতে বলেছো। না, আমি এটা বলবো না। দেখো প্লিজ, তুমি আমার কথাটা রাখো। আমার উপর যদি তোমার রাগ থেকে থাকে তাহলে সেটা কোয়েলের উপর প্লিজ আমি বলবো ম্যাডামকে বলে আমি ওর জন্য এই খাবারগুলো বানিয়েছি, তাহলে ওর কোনো সন্দেহ থাকবে না। সিরিয়াসলি? আদিত্য এত উত্তেজিত হয়ে পড়েন যে অনেক জোরে ব্রেক কষেন, আর আমি চাল সামলাতে না পেরে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরি, যার ফলে ওনার শরীরের সাথে আমার শরীরের কোনো বিভেদ থাকে না। উনিও পেছন দিকে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে আছেন, আর আমিও ওনাকে শক্ত করে ধরে ওনার দিকে তাকিয়ে আছি। ঘোর কাটলো একজন বয়স্ক লোকের গলার স্বরে, যিনি ওনার নাম নিয়ে ওনাকে ডাকছেন। আদি বাবা, ও আদি বাবা, কয়েল পাখির খাবার তৈরি হয়ে গেছে। আদিত্যের কথা জানি না, আমি সঙ্গে সঙ্গে লোকটার কথা শুনে বাইক থেকে নেমে পড়ি। নেমে ওনার দিকে তাকাতেই দেখি উনি এখনো আমার দিকে তাকিয়ে আছেন। সেই দেখে আবার চোখ ঘুরিয়ে নিলাম আমি লোকটার দিকে। একের পর এক লজ্জা পেয়েই চলেছি আমি। লোকটা আদিত্যকে আবারও ডাকলো, আর আমিও ওনার দিকে তাকালাম। আদি বাবা, তুমি খাবারটা নিয়ে এসো। এই কথাটাও উনি আমার দিকে তাকিয়েই বললেন। কি হয়েছে ওনার? এভাবে আমার দিকে তাকিয়ে থাকার মানেটা কি? থ্যাংক ইউ সো মাচ। কি জন্য? তোমার এই ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য। মানে? আমার অবাক হয়ে যাওয়া দেখে উনি সামান্য হেসে বললেন, তুমি যদি এই ভার্সিটিতে অ্যাডমিশন না নিতে তাহলে কোয়েল তোমাকে পেত না সঙ্গী হিসেবে, আর তোমাকে সঙ্গী হিসেবে না পেলে ও ভালো থাকতো না। আমি যদি জানতাম না তোমাকে পেলেই কোয়েল ভালো থাকবে, তাহলে কবেই তোমাকে কোয়েলের কাছে এনে দিতাম। ওনার কথাগুলো শুনে কেমন যেন বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। না চাইতেও বলে ফেললাম, এত ভাবেন ওকে নিয়ে? খুব ভালোবাসেন তাই না? কথাটা বলার পর খেয়াল হলো কি বলে ফেলেছি আমি। উনি কাকে ভালোবাসেন না বাসেন এটা নিয়ে আমার কি দরকার? তাই কথা সামাল দেওয়ার জন্য কিছু বলবো তার আগেই উনি বললেন, আমার থেকেও বেশি অন্য কেউ ভাবে। সবসময় আমরা যা দেখি তা সত্যি হয় না। কি বলতে চাইছেন আপনি? আমি কথা শেষ করার আগে বয়স্ক লোকটা খাবার নিয়ে এসে হাজির হলেন, আর আমি চুপ করে গেলাম। আদিত্য ওনাকে বললেন, মৌমিতাকে খাবারটা দিয়ে দাও হারু কাকা। মৌমিতা? মৌমিতা নাম তো আমাদের বৌমার, তাই না আদিত্য বাবা? উনি উনি আমাদের বৌমা। আমার ভেতরটা ভয়ে শুকিয়ে গেল। এই ভেবে যে উনি যদি ফুলসজ্জার রাতের মতন রিয়াক্ট করেন এখন, তাহলে কি হবে? আমি এখন কি করব? হ্যাঁ, ও তোমাদের বৌমা। দাও ওকে খাবারটা দিয়ে দাও, এখন ওর ফিরতে দেরি হয়ে যাচ্ছে। আমি কেমন রিয়াক্ট করব সেটাই ভেবে পাচ্ছি না। কেমন যেন ভাবলেশীন হয়ে পড়েছি। হারু কাকা বললেন, বৌমা প্রথমবার এলো এখানে, ভিতরে যাবে না? পরের বার নিয়ে আসবো, তখন বরণ করে ঘরে তুলো। এখন তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এই নাও বৌমা। আমি খাবারের প্যাকেটটা হাতে নিয়ে ওনার পা ছুঁয়ে নমস্কার করতে উনি বাধা দিয়ে বললেন, খুব খুব খুশি থাকো, সুখে সংসার করো, এই আশীর্বাদ করি। আমি আদিত্যের দিকে তাকাতেই উনি স্মিত হাসলো। আমার দিকে
আমিও হারু কাকাকে হেসে বিদায় জানিয়ে ওনার বাইকে এসে বসলাম। কেমন যেন আমি মেনেই নিতে পারছি না, সব কেমন যেন ওলট পালট লাগছে আমার। মম ড্যাড হারু কাকাকে তোমার সম্পর্কে জানিয়ে দিয়েছিল, তাই আর মিথ্যা বলতে চাইনি কোনো। আমি কোনো উত্তর দিলাম না, মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করছে। উনি আমাকে হোস্টেলে নামিয়ে দিয়ে বললেন, সাবধানে থাকবে আর কোয়েলেরও খেয়াল রাখবে। আপনিও সাবধানে যাবেন। উনি আমার দিকে তাকিয়ে একগাল হেসে বললেন, তুমি যাও, আমি আসছি।